কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল পুরো পশ্চিমবঙ্গ। এই মর্মান্তিক ঘটনায় মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের উপর চাপ বাড়ছে ক্রমাগত এবং ধর্ষণের জন্য দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির বিধান নিশ্চিত করতে জনগণ জানাচ্ছে জোরালো দাবি। এমন পরিস্থিতিতে রাজ্য সরকার ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে একটি নতুন আইন পাশ করেছে। মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল 2024 বা ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লজ অ্যামেন্ডমেন্ট বিল 2024। এই বিলের মাধ্যমে পশ্চিমবঙ্গ ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ এবং শিশুদের যৌন নিপীড়ন বিরোধী কেন্দ্রীয় আইনে সংশোধনী আনতে উদ্যোগী হয়েছে, যা ভারতের প্রথম কোনো রাজ্য হিসেবে নজির স্থাপন করল। ভারতীয় আইনে ধর্ষণ এবং নারী নিপীড়নের ঘটনায় কঠোর শাস্তির বিধান আগেই ছিল, তবে অপরাজিতা বিলের মাধ্যমে এই শাস্তিকে আরও কঠোর করা হয়েছে। এখন থেকে পশ্চিমবঙ্গে ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডও দেওয়া হবে। ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে, বিলটি অনুমোদনের জন্য এখন রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পাঠানো হবে। তার অনুমোদনের পর এটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতির অনুমোদন পেলেই বিলটি আইনে পরিণত হবে। বিধানসভায় বিল পাশের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, আমরা এই বিলের মাধ্যমে কেন্দ্রীয় আইনে থাকা ফাঁকফোকরগুলো বন্ধ করার চেষ্টা করেছি। ধর্ষণ মানবতা বিরোধী এক অভিশাপ এবং এটি বন্ধ করতে সামাজিক সংস্কার অপরিহার্য। এদিকে গত মাসের 9 আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক শিক্ষানবিশ নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনা শহর জুড়ে প্রতিবাদের আগুন ছড়িয়ে দেয়। চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিক্ষোভের আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন অঞ্চলেও। এই আন্দোলন এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে পরিণত হয়েছে এবং প্রতিদিনই কলকাতার ছাত্র ও জনতা এই দাবিতে জোরালো আন্দোলন করছে। এখন পশ্চিমবঙ্গ সরকার যে কঠোর পদক্ষেপ নিয়েছে তা কি পারবে জনরোষকে শান্ত করতে এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করতে? সময়ই এর উত্তর দিবে। বিক্ষুব্ধ জনস্রোতে উত্তাল পুরো ইসরায়েল। নেতানিয়াহুকে জোরালো কণ্ঠে ধিক্কার জানাচ্ছে তার নিজ দেশের মানুষরাই। টানা 11 মাসের চলমান ইসরায়েল হামাস সংঘাতে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির দাবিতে এই বিক্ষোভ প্রতিবাদ যেমন পুরনো, ঠিক তেমনই একই বিষয়কে কেন্দ্র করে ইসরায়েলের উগ্র যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের মধ্যে উত্তেজনাও বেশ অনেক দিনের। যুদ্ধ চলাকালীন সময়ে এই দুই নেতার সম্পর্কে টানাপোড়েন ও মতবিরোধকে কেন্দ্র করে মন্ত্রিসভার ঐক্য বারবার চ্যালেঞ্জের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে নেতানিয়াহু মন্তব্য করেছেন, যতক্ষণ বিশ্বাস রয়েছে ততক্ষণ কাজ করা সম্ভব, তবে সব মন্ত্রীকে মন্ত্রিসভার সিদ্ধান্ত মানতে হবে। নেতানিয়াহুর এমন আগুনে ঘি ঢালার মতো মন্তব্যটি সম্পর্কে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কিছুদিন আগে ইয়োভ গ্যালান্ট ও নিরাপত্তা সংস্থার অন্যান্য সদস্যদের আহ্বানকে উপেক্ষা করে গাজা উপত্যকার দক্ষিণ সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করে দেন একগুঁয়ে নেতানিয়াহু, যা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির জন্য প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। নৌ কমান্ডো ইউনিটে 35 বছরের সামরিক ক্যারিয়ার শুরু করে জেনারেল পদে উন্নীত হয়ে রাজনীতিতে আসা গ্যালান্ট হামাসের বিরুদ্ধে নেতানিয়াহুর সম্পূর্ণ বিজয়ের লক্ষ্যকে অযৌক্তিক বলে অভিহিত করেছেন। তবুও গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের রাজনীতির জটিল সমীকরণের কারণে তারা একসঙ্গে কাজ করতে বাধ্য হচ্ছেন। আইন কানুনের বেড়াজালে পড়ে নেতানিয়াহু গ্যালান্টকে বরখাস্ত করতে পারেননি, আবার অপরদিকে গ্যালান্টও পদত্যাগ করতে পারেননি। তবে গত বছর সুপ্রিম কোর্টের ক্ষমতা হ্রাসের প্রস্তাবের বিরুদ্ধে গ্যালান্ট সোচ্চার হন এবং নেতানিয়াহু তাকে বরখাস্ত করেন। কিন্তু দেশ জুড়ে ব্যাপক প্রতিবাদের পর নেতানিয়াহু তার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন। গাজার দক্ষিণে একটি সুড়ঙ্গ থেকে 6 ইসরায়েলি জিম্মির মৃতদেহ উদ্ধারের পর গ্যালান্ট জিম্মি বিনিময়ের দাবি জানান। তিনি বলেন, যাদের মৃতদেহ পাওয়া গেছে তাদের জন্য দেরি হয়ে গেছে, তবে বাকি জিম্মিদের অবশ্যই ফিরিয়ে আনা হবে।
গত বছর 7 অক্টোবর হামাসের মুক্তির সংগ্রাম শুরুর পর 253 জনকে জিম্মি করে নিজেদের হেফাজতে নিয়ে যাওয়ার পর থেকেই নেতানিয়াহু ও গ্যালান্ট সমালোচনার মুখে রয়েছেন। এই ঘটনার পর গ্যালান্ট গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধ আরোপের ঘোষণা দেন এবং ইসরায়েলের শত্রুদের মানুষরূপী পশু বলে অভিহিত করেন। নেতানিয়াহুর তুলনায় অধিক সতর্ক ব্যবস্থা নিয়েছেন গ্যালান্ট। যুদ্ধের পর গাজা পরিচালনার পরিকল্পনা তৈরির আহ্বান জানিয়েছেন তিনি। নেতানিয়াহু ও গ্যালান্ট উভয়ই গাজায় অভিযানের কারণে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানার হুমকির মুখে রয়েছেন, যা ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। গত মাসে গ্যালান্ট নেতানিয়াহুর সঙ্গে নিজেকে তদন্তের জন্য প্রস্তুত বলে জানান, যা ইঙ্গিত দেয় নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী উভয়ই গাজা সংঘর্ষের পরিণতির জন্য দায় নিতে প্রস্তুত রয়েছেন। তবে তাদের এই রেষারেষির সম্পর্কের কারণে ইসরায়েলের রাজনৈতিক মহলে প্রবল উত্তেজনা দেখা দিয়েছে সম্প্রতি। টানা 2.5 বছরের বেশি সময় ধরে ইউক্রেনীয় ভূখণ্ডে সামরিক আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। অন্যদিকে রুশ এই আগ্রাসন মোকাবিলায় নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমা মদতপুষ্ট ইউক্রেন। চলমান সংঘাতে ভালো অবস্থায় যেতে কিছুদিন আগে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অভ্যন্তরে ঢুকে অতর্কিত হামলা চালায়। ইতোমধ্যে পুতিনকে রাগানো মারাত্মক ঝুঁকিপূর্ণ জেনেও রুশ ভূখণ্ডে হামলার তীব্রতা বাড়িয়েছে ইউক্রেন। এমন সংবেদনশীল পরিস্থিতিতে সরকারে আসন্ন রদবদলের ইঙ্গিত দিয়েছে কিয়েভ। জানা গেছে মঙ্গলবার অস্ত্র উৎপাদনের দায়িত্বে থাকা ইউক্রেনের মন্ত্রী পদত্যাগ করেছেন। তাকে এখন দেশটির প্রতিরক্ষা কর্মকাণ্ডের অন্য কোনো ভূমিকায় নিযুক্ত করা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। একই সঙ্গে দেশটির অন্য আরও 4 মন্ত্রী পদত্যাগ করেছেন। রাশিয়ার সঙ্গে সংঘাতের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সরকারে বড় ধরনের পরিবর্তনের তথ্য 4 সেপ্টেম্বর বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে পৃথক প্রতিবেদনে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে মঙ্গলবার যারা পদত্যাগপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন কৌশলগত শিল্পমন্ত্রী আলেকজান্ডার কামিশিন, বিচারমন্ত্রী ডেনিস মালিউস্কা, পরিবেশ সুরক্ষা মন্ত্রী রুসলান স্টিলেটস, উপপ্রধানমন্ত্রী ওলহা স্টেফনিশিয়া ও ইরিনা ভেরেশচুক এবং ইউক্রেনের স্যাট প্রপার্টি ফান্ডের প্রধান ভিটালি কোভাল রয়েছেন। এছাড়া প্রেসিডেন্টের অন্যতম সিনিয়র সহকারী রোস্টিস্লাভ শুরমাকে ডিক্রি জারি করে বরখাস্ত করা হয়েছে। টেলিগ্রামে লেখা এক বার্তায় ক্ষমতাসীন সার্ভেন্ট অব পিপল পার্টির সংসদীয় নেতা ডেভিড আরাখামিয়া বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী এই সপ্তাহে বড় ধরনের সরকারি রদবদলের বিষয়ে আশা করা যেতে পারে। এই রদবদলে মন্ত্রিসভার সদস্যদের 50%-এরও বেশি পরিবর্তন করা হবে। তিনি আরও বলেন, আগামীকালও আমাদের জন্য বরখাস্তের দিন হবে এবং তার পরের দিন হবে অ্যাপয়েন্টমেন্টের দিন। এদিকে রাতে নিজের ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুন অবয়বে গঠন করা উচিত যাতে ইউক্রেন আমাদের প্রয়োজনীয় সমস্ত ফলাফল অর্জন করতে পারে। অন্যদিকে বিরোধী সংসদ সদস্য ইরিনা গেরাশচেঙ্কো সরকারের এই রদবদলের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এটি একটি মন্ত্রীবিহীন সরকার, একক সংখ্যাগরিষ্ঠতাবিহীন সংসদ। সরকারে বুদ্ধিজীবী এবং কর্মীদের যে সংকট দেখা দিয়েছে সে বিষয়ে কর্তৃপক্ষ চোখ বন্ধ করে রেখেছে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত ভারত, দেশটিতে লোকসভা নির্বাচনের মতো করে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেও উত্তপ্ত হয়ে উঠতে দেখা যায় রাজনীতির মাঠ। নানাবিধ মন্তব্য, পাল্টাপাল্টি বক্তব্যে একে অপরকে ঘায়েল করতে ব্যস্ত হয়ে পড়ে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো। আগামী 5 অক্টোবর এক দফাতেই হরিয়ানার 90টি বিধানসভা আসনে ভোট হবে। জানা গেছে, ভারতে লোকসভার মতোই বিধানসভা নির্বাচনেও হরিয়ানার আসন সমঝোতা করতে পারে ইন্ডিয়া জোটের 2 শরিক কংগ্রেস ও আম আদমি পার্টি আপ। অর্থাৎ লোকসভার পর বিধানসভা নির্বাচনেও জোট বাঁধতে চলেছে আপ এবং কংগ্রেস। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সোমবার দলের জাতীয় নির্বাচনী কমিটির বৈঠকে সরাসরি এই প্রস্তাব দিয়েছেন। পরবর্তীতে মঙ্গলবার ইতিবাচক বার্তা আসে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দলের পক্ষ থেকেও। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এসব তথ্য উঠে এসেছে।
অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির এআইসিসি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি বলেছে, মঙ্গলবারের বৈঠকে রাহুল গান্ধী সরাসরি কংগ্রেস নেতাদের কাছে জানতে চান ভোট ভাগাভাগি এড়াতে ইন্ডিয়া জোটের সহযোগী দলগুলোর মধ্যে আসন সমঝোতা সম্ভব কিনা। সে সময় হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডা জানান, আপ যত আসন চাইছে তা দিতে গেলে কংগ্রেসের ক্ষতি হবে। কিন্তু তারপরও রাহুল সরাসরি জানান, এক্ষেত্রে একমাত্র লক্ষ্য হওয়া উচিত বিজেপিকে হারানো। মঙ্গলবার এআইসিসির নবনিযুক্ত পদাধিকারীদের বৈঠকেও তিনি পদ্ম শিবিরের বিরুদ্ধে বিরোধী ঐক্যের পক্ষে কথা বলেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেও হাজির ছিলেন ওই বৈঠকে। অন্যদিকে রাহুলের অবস্থানকে স্বাগত জানিয়ে আপ সংসদ সদস্য সঞ্জয় সিং মঙ্গলবার বলেন, আমাদেরও প্রধান লক্ষ্য বিজেপিকে হারানো। হরিয়ানার দায়িত্বপ্রাপ্ত দুই নেতা সন্দীপ পাঠক ও সুশীল গুপ্ত আমাদের দলের নেতা অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ধৃত কেজরিওয়াল বর্তমানে তিহার জেলে বন্দী। কংগ্রেসের একটি সূত্র জানান, হরিয়ানার 90টি বিধানসভা আসনের মধ্যে আপ 15 থেকে 20টি চেয়েছে। হুডার যা নিয়ে তীব্র আপত্তি রয়েছে। শেষ পর্যন্ত আপকে 5 থেকে 6টি আসন ছিঁড়ে সমঝোতা করতে হতে পারে। এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের লোকসভা ভোটে বিজেপি শাসিত হরিয়ানায় সমঝোতা করেছিল কংগ্রেস ও আপ। সে রাজ্যের 10টি আসনের মধ্যে একটি কেজরিকে ছিঁড়ে 9টিতে লড়েছিল রাহুল খড়গের দল। তার মধ্যে 5টিতে জিতেছে হাত প্রতীকের প্রার্থীরা, বাকি 5টি গিয়েছে পদ্মর ঝুলিতে। 2019 সালে 10টি আসনেই জিতেছিল বিজেপি, যদিও গত জুলাই মাসে এআইসিসির মুখপাত্র জয়রাম রমেশ বিধানসভা ভোটে আপের সঙ্গে সমঝোতার সম্ভাবনা খারিজ করেছিলেন। কেজরির দলের পক্ষ থেকেও হরিয়ানার বিধানসভা ভোটে একলা চলো বার্তা দেওয়া হয়েছিল। আপের সঙ্গে সমঝোতায় ভালো ফল করেও জয়রাম ফের একা লড়ার বার্তা দেওয়ার পেছনে কারণ হিসেবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, পশ্চিমবঙ্গে কংগ্রেস তৃণমূলের মতোই হরিয়ানায় কংগ্রেস আপ সমীকরণও আদতে ব্যস্তানুপাতিক। অর্থাৎ আপের বার বৃদ্ধি হবে এবং কংগ্রেসের ক্ষতি বৃদ্ধি হবে। আবার একই রকমভাবে কংগ্রেসের উন্নতি হবে আপের অবনতিতে। কিন্তু বাস্তব পরিস্থিতি আঁচ করে আপাতত বিজেপিকে ঠেকাতে দুই পক্ষ সমঝোতা করতে পারে বলে মনে করা হচ্ছে। গোয়েন্দা সংস্থা এমন একটি প্রতিষ্ঠান যার কাজ হলো নিজ দেশের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, গবেষণা ও সেগুলোকে নিরাপদে রাখা। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও কাজ করতে হয় গোয়েন্দা সংস্থাগুলোকে। পৃথিবীর প্রায় সব দেশেই গোয়েন্দা সংস্থা রয়েছে, তবে গোপনীয়তা, দুর্ধর্ষ গোয়েন্দা বৃত্তির চর্চায় কয়েকটি প্রতিষ্ঠান ছাড়িয়ে গেছে সব গোয়েন্দা সংস্থাকে। মোসাদ এরকমই একটি সংস্থা। বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সবথেকে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থার নাম মোসাদ। মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, যা দেশটির প্রধানমন্ত্রীর দফতর থেকে সরাসরি পরিচালিত হয়ে থাকে। দেশটির প্রধানমন্ত্রী সংস্থাটির প্রধান। পৃথিবীর সব জায়গাতে যে কোনো পরিস্থিতিতে অপারেশন চালানোর সক্ষমতা রাখে ইসরায়েল সরকারের এই বিশেষ এলিট বাহিনী। মোসাদ প্রতিষ্ঠিত হয় 1949 সালের 13 ডিসেম্বর। এই সংস্থার সদস্য রয়েছে 1000-এর উপরে। মোসাদ সাধারণভাবে বৈদেশিক গোয়েন্দা তথ্য সংগ্রহ, কাউন্টার ইন্টেলিজেন্স পরিচালনা, গুপ্ত হত্যা, বৈদেশিক নীতি নির্ধারণের সহায়তা, কাউন্টার টেরোরিজম, নিজস্ব লোক সংগ্রহ ও নেটওয়ার্ক তৈরি, বিদেশি কূটনীতিকদের উপর নজরদারি, শত্রু এজেন্টদের সন্ধান, সাইবার ওয়্যারফেয়ার পরিচালনা, নতুন প্রযুক্তি সংগ্রহ, ক্ল্যান্ডেস্টাইন অপারেশন পরিচালনা, ড্রোন আক্রমণ, গুপ্ত কারাগার পরিচালনা, বিশ্বের বড় বড় কর্পোরেশনের নীতি নির্ধারণের চেষ্টা, ইন্ডাস্ট্রিয়াল স্পিওনাজ ইত্যাদি কাজ করে থাকে। মোসাদের এই কাজের বাজেটও কারো জানা নেই। মোসাদের প্রধান প্রতিদ্বন্দ্বী MSS, FSB, MIS, IRI, হিজবুল্লাহ এবং হামাস। তবে মোসাদের কার্যক্রম নিয়ে নানা সমালোচনাও আছে। জাতিসংঘে সংস্থাটির ভূমিকা নিয়ে বারবার আলোচনা হয়েছে। মোসাদ গুপ্ত হত্যায় বিশেষ পারদর্শী। তারা বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন দেশে গুপ্ত হত্যা ঘটিয়েছে এবং এসব ঘটনা প্রমাণিত হওয়ার পরও তাদের পক্ষ থেকে কোনো দোষ স্বীকার করা হয়নি। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে CIA।
যুক্তরাষ্ট্রে গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে CIA হচ্ছে সবচেয়ে বেশি বিখ্যাত ও পরিচিত নাম। 1947 সালে CIA গঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে গঠিত অফিস অফ স্ট্র্যাটেজিক সার্ভিসেসের উত্তরসূরি হিসেবে CIA এর জন্ম। CIA কে বিবেচনা করা হয় পৃথিবীর অন্যতম একটি স্বাধীন ও বিশ্বসেরা গোয়েন্দা সংস্থা হিসেবে। এটির সদর দফতর ওয়াশিংটন থেকে কয়েক মাইল দূরে ভার্জিনিয়া শহরে। আমেরিকার প্রেসিডেন্টের নির্দেশে গোপনে বা প্রকাশ্যে অপারেশন পরিচালনা করে CIA। এছাড়া CIA এর প্রাথমিক কাজ হল বিদেশি সরকার, সংস্থা ও ব্যক্তিদের সম্বন্ধে তথ্য সংগ্রহ করা এবং জাতীয় নীতি নির্ধারকদের কাছে সরবরাহ ও পরামর্শ প্রদান করা। CIA এবং এর দায়বদ্ধতা 2004 সালে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। CIA এর সবথেকে নেতিবাচক দিক হচ্ছে এদের বিরুদ্ধে বিশ্বব্যাপী হিটম্যান তথা ভাড়াটে দক্ষ খুনি নিয়োগের অভিযোগ রয়েছে, যার মাধ্যমে তারা পলিটিক্যাল কিলিং করে থাকে। আলোচিত ও সমালোচিত ভারতের গোয়েন্দা সংস্থা র প্রতিষ্ঠা সাল 21 সেপ্টেম্বর 1968। নয়াদিল্লি হল র এর কেন্দ্রবিন্দু। শুধুমাত্র প্রধানমন্ত্রীর কাছেই এ সংস্থার প্রধান জবাবদিহি করেন। এছাড়া আর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে র প্রধানকে জবাবদিহি করতে হয় না। এর প্রধান কাজ হল বিদেশি গোপন গোয়েন্দা তথ্য সংগ্রহ, কাউন্টার টেরোরিজম এবং গোপন অপারেশন চালানো। পার্শ্ববর্তী দেশসমূহ যাদের সাথে ভারতের জাতীয় নিরাপত্তা জড়িত তাদের রাজনৈতিক ও সামরিক কার্যকলাপ পর্যবেক্ষণের মাধ্যমে ওইসব দেশের বৈদেশিক নীতি নির্ধারণে ভূমিকা রাখাও র এর অন্যতম কাজ। র বিদেশি সরকার, ব্যবসায়ী, ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করে থাকে এবং সে অনুযায়ী ভারতীয় নীতি নির্ধারকদের পরামর্শ দিয়ে থাকে। এশিয়া সহ বিশ্বের অনেক দেশে র এর এজেন্ট রয়েছে। সবচেয়ে মজার তথ্য হল র তাদের যাবতীয় গোয়েন্দা প্রযুক্তি ও অস্ত্রশস্ত্রের জন্য মোসাদের সহযোগিতা পেয়ে থাকে। এছাড়াও পাকিস্তানের ISI, রাশিয়ার FSB, চীনের MSS, ব্রিটেনের MI6, অস্ট্রেলিয়ার ASIS ও বিশ্বের সেরা গোয়েন্দা সংস্থা যারা নিজেদের দেশে নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।